৩৯১ দিন কারাবাসের পর মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখার প্রক্রিয়ার একটি অংশ হিসেবে আইভীকে গত বছর গ্রেপ্তার করেছিল ইউনূসের সরকার। বিএনপি ক্ষমতায় আসার পর নতুন করে মামলা দেয়া এবং তারপর উচ্চ আদালতে জামিন স্থগিতের কয়েক দফা চেষ্টা করেছিল। এমনকি গত ১৭ মে তার মুক্তির বিষয়টি পরিষ্কার হওয়ার পর সরকার আরও ১৭ দিন সময় নিয়েছে আইভীকে মুক্তি দিতে। প্রশ্ন হলো, এত চেষ্টার পরও কেন সরকার আইভীকে ছাড়লো, নাকি ছাড়তে বাধ্য হলো? মানে সরকার কি বাধ্য হয়েছে, নাকি নতুন কোনো কৌশলের অংশ হিসেবে তাকে মুক্তি দিয়েছে? আবার আইভীর মুক্তির পরপরই কেন তার বাসার সামনে বসানো হয়েছে সিসি ক্যামেরা আর গোয়েন্দা নজরদারি? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। সেলিনা হায়াৎ আইভী ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন। পরে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের টানা ৩টি নির্বাচনে জয়ী হন তিনি। মোহাম্মদ ইউনূস ও তার কিচেন ক্যাবিনেট নিজেদের অনুগত ছাত্র নেতাদের সুপারিশে গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। চলতি বছরের ১০ মে দৈনিক প্রথম আলোতে একটি খবর প্রকাশিত হয়। খবরটির শিরোনাম ছিল, জামিন হয়, মুক্তি মেলে না, মামলার চক্করে আইভী। খবরটিতে বলা হয়, প্রথমে ৫ মামলায় গ্রেপ্তার হন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। সেগুলোতে জামিন পান। এরপর আরও ৫ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। দ্বিতীয় দফার ৫ মামলায়ও জামিন দেন আদালত। তারপর আরও ২ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সেই ২ মামলায় জামিন হয়েছে, কিন্তু সরকারের চেষ্টায় প্রথমে ২ দফার ১০ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত হয়। সবশেষ ২ মামলায় জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন শুনানির অপেক্ষায় ছিল। খবরে বলা হয়, এই হচ্ছে সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন ও গ্রেপ্তার দেখানোর চালচিত্র। যদিও ১২ মামলার মধ্যে ৭টির এজাহারে তার নাম নেই। ১ বছর পার হলেও তার বিরুদ্ধে করা মামলাগুলোর তদন্ত এখনো শেষ হয়নি। আইভীর আইনজীবীরা প্রথম আলোকে বলেছিলেন, একের পর এক মামলায় গ্রেপ্তার দেখানোর কারণে আইভীর মুক্তির প্রক্রিয়া বিলম্বিত হচ্ছিল। সেলিনা হায়াৎ আইভীকে কারাগারে রাখতে বর্তমান বিএনপি সরকার কতটা মরিয়া ছিল তা বোঝা যায় দুটো ঘটনা থেকে। আইভীর ঘনিষ্ঠজনেরা বলছেন, তারা জানতেন মোহাম্মদ ইউনূসের আমলে জামিন পাবেন না, তাই ওই আমলে জামিনের পেছনে ছুটে সময় অর্থ কোনোটাই তারা নষ্ট করেনি। সেটি তারা বুঝে গিয়েছিলেন গত বছরের ১২ নভেম্বর, যখন হত্যাসহ পৃথক ৫ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে আপিল বিভাগের চেম্বার আদালত। কিন্তু বিএনপি ক্ষমতা আসার পরপরই আইভীর আইনজীবীরা জামিনের উদ্যোগ নেন। এর মধ্যে প্রথম ৫ মামলায় যেদিন হাইকোর্ট আইভীর জামিন মঞ্জুর করেন, সেদিনই আরও ৫ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। নতুন ৫ মামলার মধ্যে ৪টি ফতুল্লা থানায় করা হত্যা মামলা, অপরটি হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জ সদর থানায় করা মামলা। এসব মামলার এজাহারে আইভীর নাম নেই। এসব মামলায় অধস্তন আদালতে জামিন চেয়ে বিফল হন আইভী। পরে তিনি হাইকোর্টে যান। গত ২৬শে ফেব্রুয়ারি হাইকোর্ট এই ৫ মামলায় তাকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। এই জামিন আদেশের বিরুদ্ধেও রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। এরপর ৫ই মার্চ চেম্বার আদালত শুনানি নিয়ে হাইকোর্ট দেওয়া জামিন স্থগিত করে। একই সঙ্গে রাষ্ট্রপক্ষের আবেদনগুলো আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান। ২৪-এর বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় হত্যাসহ পৃথক ১০ মামলায় গত ১০ই মে আইভীকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখে আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ সেদিন এই আদেশ দেন। তবে এর আগে হাইকোর্ট যখন আইভীকে ১০ মামলাতেই জামিন দেন, তখনই সরকার নতুন করে আরও ২টি মামলা দেয় তার বিরুদ্ধে। এর মধ্যে ২রা মার্চ একটি মামলা এবং ১২ই এপ্রিল অপর মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। পরে ৩০শে এপ্রিল সেই ২ মামলাতেও জামিন দেয় হাইকোর্ট। এই জামিনও স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করেছিল। এ দুটি মামলায় ১৭ মে জামিন বহাল রাখেন চেম্বার আদালতের বিচারক। মামলা দুটিতে গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া চ্যালেঞ্জ করে আইভীর করা রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত ২৬শে এপ্রিল এক আদেশে সুনির্দিষ্ট মামলা ছাড়া তাকে গ্রেপ্তার না দেখাতে ও হয়রানি না করতে নির্দেশ দিয়েছিলেন। রুলে শুধু হয়রানি ও অপদস্থ করার উদ্দেশ্যে বারবার এবং মিথ্যা প্রকৃতির মামলায় আবেদনকারীকে জড়ানোর কার্যক্রম কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। দেখা যাচ্ছে, প্রথমত ৩ দফায় ১২টি মামলা দিয়ে, দ্বিতীয়ত উচ্চ আদালতে জামিন স্থগিতের সর্বোচ্চ চেষ্টা করে আইভীকে কারাগারে রাখতে চেয়েছিল সরকার। সবচেয়ে মজার তথ্য হলো, একাধিক সূত্র বলছে কাগজে কলমে এবং আইনি দিক থেকে আইভী মুক্তি পাওয়ার বিষয়টি পরিষ্কার হয় গত ১০ই মে থেকে। ওই দিন প্রথম আলো এবং ডেইলি স্টারের সংবাদ শিরোনাম ছিল,
10 মামলাতেই আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই। 17 মে চেম্বার আদালতের আদেশের পর আইভীর মুক্তির বিষয়টি ছিল কয়েক মিনিটের বিষয়। আইভীর বিরুদ্ধে দায়ের করা 2টি হত্যা মামলায় সেদিন হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তী জামিনের আদেশ বহাল রাখেন চেম্বার আদালত। হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনে নো অর্ডার দিয়েছিলেন আপিল বিভাগের চেম্বার আদালত। প্রশ্ন হলো, 17 মে যেখানে তার মুক্তি পাওয়ার কথা, সেখানে 3রা জুন পর্যন্ত সময় লাগলো কেন? মানে আরো 17 দিন কেন সময় নিল সরকার? আবার এত চেষ্টা করেও কেন শেষ পর্যন্ত সরকার কারাগারে রাখতে পারলো না আইভীকে? শেষ পর্যন্ত 391 দিন কারাবাসের পর বুধবার 3রা জুন রাত 10:08 আইভীকে মুক্তি দেওয়া হয়। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে রাত 12:30 নারায়ণগঞ্জের দেওভোগে নিজ পৈতৃক বাড়ি চুনকা কুটিরে ফেরেন। তার জামিনে মুক্ত হওয়াকে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বাংলাদেশের রাজনৈতিক মহল। আওয়ামী লীগের অন্দরেও সেলিনা হায়াৎ আইভীর জামিনে মুক্তি নিয়ে নানা চর্চা আছে। সাম্প্রতিক অতীতে আওয়ামী লীগের আরো কয়েকজন নেতা নেত্রী জামিনে মুক্তি পেয়েছেন, তবে অধিকাংশ নেতাই কারাগার থেকে বের হতে পারেননি। জেল গেটেই তাদের ভিন্ন মামলায় গ্রেপ্তার করে পুলিশ। এদের মধ্যে ব্যতিক্রম ছিল সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। আইভীর ক্ষেত্রে একই ব্যাপার ঘটেছে, তবে সরকার সময় নিয়েছে 17 দিন। তিনি জেল গেটে কালক্ষেপণ না করে গাড়ি ছুটিয়ে নারায়ণগঞ্জের বাড়িতে চলে যান। আবার রাত 12টায় বাড়িতে সাংবাদিকদের কাছে দেয়া আইভীর 3 লাইনের প্রতিক্রিয়া ছিল বেশ তাৎপর্যপূর্ণ। জামিন পাওয়ার পর তিনি বিচার বিভাগের পাশাপাশি তারেক রহমান সরকারকেও কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। আশা ব্যক্ত করেছেন সকলে মিলে একটি মানবিক সরকার গড়ে তোলা সম্ভব। সেই সঙ্গে কারাবন্দী অন্য মহিলাদের মুক্তির দাবি জানিয়েছেন তিনি। তবে আওয়ামী লীগের রাজনীতি, আগামী দিনের দলে তার ভূমিকা কি হবে সে বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি এই নেত্রী। আবার কেউ কেউ মনে করছেন রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের ইস্যুকে কেন্দ্র করে আইভীকে গ্রেপ্তার করা হয়েছিল। তাহলে কি তার মুক্তি পাওয়াকে কেন্দ্র করে বিষয়টি কি নতুন করে সামনে আসবে? বিশেষ করে শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর সরকার থেকে শুরু করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বেশ নড়াচড়া পড়েছে। আবার ঈদের পর থেকে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো সারা দেশের বহু জায়গায় মিছিল করছে। এমন পরিস্থিতিতে সরকার রাজনীতির কোন সূত্র মিলানো নাকি নতুন করে কোনো জট পাকানোর জন্য আইভীকে মুক্তি দিল, সেটি নিয়ে ভাবছে কেউ কেউ। আওয়ামী লীগ যখন তারেক রহমানের সরকারের বিরুদ্ধে দমন পীড়নের অভিযোগে সরব, তখন সেলিনা হায়াৎ আইভী কেন জামিনে মুক্তি নিয়ে সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। বিশেষ করে তার জামিন আটকাতেও যখন সরকার সর্বোচ্চ আদালত পর্যন্ত আপিল করেছিল, তখন সেই সরকারকে কেন ধন্যবাদ ও কৃতজ্ঞতা দিলেন এই নেত্রী, তার কোনো স্পষ্ট ব্যাখ্যা মিলছে না। তবে কোনো কোনো মহল থেকে বলা হচ্ছে এটা নিছকই সৌজন্য। বিএনপি ও নারায়ণগঞ্জের একাধিক সূত্র বলছে, সেলিনা হায়াৎ আইভীর মুক্তি পাওয়ার কথা ছিল গত ফেব্রুয়ারির শেষের দিকে কিংবা মার্চের শুরুতে, মানে বিএনপি ক্ষমতায় আসার পরপরই। তার মুক্তিতে প্রথম বাদ সাধে নারায়ণগঞ্জ স্থানীয় বিএনপি। কেন্দ্রীয় বিএনপির কাছে স্থানীয় বিএনপির যুক্তি ছিল, গত নির্বাচনে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ 4 আসনটি এনসিপি জিতেছিল। এই আসনটিকে ঢাকার অন্যতম প্রধান প্রবেশদ্বার বা ঢোকার মুখ বলা হয়। সেখানে সেলিনা হায়াৎ আইভীকে ছাড়া হলে তার যে প্রভাব, তাতে বিএনপি তৃতীয় দল হয়ে যাবে নারায়ণগঞ্জে। স্থানীয় বিএনপির এমন আবদারে আইভীর জামিনকে ঠেকিয়ে রাখে সরকার পক্ষ। কিন্তু 17 মে সব ধরনের আইনি বাধা থেকে মুক্ত হওয়ার আগেই আইভীর পক্ষ থেকে সরকারকে বার্তা দেওয়া হয়, মুক্তি না মিললে নারায়ণগঞ্জে আইভীর সমর্থকরা আন্দোলনে নামবে। এমন বার্তার পর সরকার পাল্টা বার্তা পাঠায় আইভীর ঘনিষ্ঠজনকে। সেটি হলো, আপাতত আওয়ামী লীগের রাজনীতিতে অংশ নিতে পারবেন না আইভী। মুক্তি পাওয়ার পর আইভীর উপর কড়া নজরদারি রাখছে সরকারি সংস্থাগুলো। বিডি নিউজ 24 খবরে বলা হয়েছে, আইভীর মুক্তির পর তার বাড়ির সামনে নজরদারি বাড়িয়েছে পুলিশ। স্থাপন করা হয়েছে আধুনিক ক্লোজ সার্কিট ক্যামেরাও। এছাড়া সাদা পোশাকে পুলিশের টহলও রয়েছে সেখানে। পুলিশ বলছে, 3 বারের সাবেক এই সিটি মেয়রের ব্যক্তিগত নিরাপত্তা এবং তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো দলীয় কর্মসূচিতে অংশ নেন কিনা সে বিষয়ে খোঁজ খবর রাখতে এই বাড়িতে নজরদারি। তার মুক্তি ও বাড়ি ফেরাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ শহরের কয়েকটি পয়েন্টে পুলিশ মোতায়েন ছিল। বিপুল পুলিশ রাতভর বাড়ির সামনে অবস্থান নেয়। রাতেই পুলিশের তত্ত্বাবধানে আইভীর বাড়ির সামনে ও আশেপাশে সড়কে সিসি ক্যামেরাগুলো স্থাপন করা হয় বলে জানান স্থানীয়রা। সাবেক মেয়রের বাড়ির পাশের চা দোকানি মোহাম্মদ সুজন বলেন, এসব ক্যামেরা এই এলাকায় আগে ছিল না, রাতে এগুলো স্থাপন করা হয়েছে। তবে আইভীর ঘনিষ্ঠজনরা বলছেন, শিগগিরই রাজনীতির মাঠে নামবেন আইভী। আনুষ্ঠানিকভাবে
সামনের সিটি মেয়র নির্বাচনে লড়ার ঘোষণাও দেবেন। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।